তো একটু আগে আমরা দেখছিলাম যে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট কিভাবে অথেন্টিকেশন করতে হয়। তো অথেন্টিকেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কারা কারা সাইন করতে হয় সেটা দেখেছিলাম। এরপরে কোম্পানি অডিটরের হাতে এটা পৌঁছানোর জন্য যে ড্রাফট কপি সেটাতে কারা সাইন করে সেটাও আমরা দেখেছি যে এই যে সেকশন 189 সেকশন 3 অনুযায়ী কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর এটাকে সাইন করে এবং অ্যাপ্রুভ করে ড্রাফট অ্যাকাউন্ট, এবং সেটাই চলে যায় কোম্পানির অডিটরের কাছে, এবং কোম্পানির অডিটর তারপরে তার অডিট কাজটা শুরু করে। এরপরে আমরা একটু ওভারঅল যেটা আমরা আলোচনা করে আসলাম বুকস অফ অ্যাকাউন্টের, সেটার কিছু স্টেপস গুলো আমরা দেখি একটার পর একটা, যে একটা কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট কি কি স্টেপস এর মাধ্যমে এজিএম পর্যন্ত যে এটাকে রিপ্রেজেন্ট করা হয় বা প্রেজেন্টেশন দেওয়া হয়। এটা হচ্ছে প্রথমত আমরা যদি দেখি যে বুকস অফ অ্যাকাউন্ট এটা প্রথমে তৈরি করা হয়, এখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি হয়, এরপর এটাকে অথেন্টিকেশন করা হয়, এরপর এটা সিগনেচার হয়, ড্রাফট কপি যেটা সিগনেচার হয় অডিটরকে এরপরে দিতে হয়, এরপরে অডিট যখন হয়ে যায় এরপরে ফাইনালি এটাকে এজিএম এ এটাকে প্রেজেন্টেশন বা এটাকে শো করা হয়। সো আমরা একটু দেখি যে বোর্ড বুকস অফ অ্যাকাউন্ট যেটা আমরা দেখবো যে বুকস অফ অ্যাকাউন্ট এটা আসলে কে কার দায়িত্ব এটা মেনটেন করার। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার বা ডিরেক্টরস বা কোনো অফিসার বা এমপ্লয়ি হতে পারে যাদেরকে এটাকে অ্যাসাইন করা আছে। সো তাদের দায়িত্ব হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টটাকে মেনটেন করা, এবং এই বুকস অফ অ্যাকাউন্ট থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার দায়িত্ব কোন কোন কার কার উপরে বর্তায়, সেটা হচ্ছে যে বুকস অফ অ্যাকাউন্ট আসলে যে যাদের উপর এটা বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার দায়িত্ব তাদের উপরেই এটাকে বর্তায়। এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়ে গেলে এরপরে এটাকে অথেন্টিকেট করতে হয়, এবং অথেন্টিকেট কারা করে আমরা দেখলাম যে এটাকে জয়েন্ট সিগনেচার করতে হয় কোম্পানির সেক্রেটারি বা কোম্পানির ম্যানেজিং এজেন্ট এবং দুইজন ডিরেক্টর, যার মধ্যে অবশ্যই একজনকে ম্যানেজিং ডিরেক্টর হতে হয়। সো এই অথেন্টিকেশন হয় জয়েন্ট সিগনেচারের মাধ্যমে, অর্থাৎ এখানে জয়েন্টলি দুইটা পক্ষকে সিগনেচার করতে হয়। এক পক্ষ হচ্ছে দুইজন ডিরেক্টর, আর আরেক পক্ষ হচ্ছে কোম্পানির সেক্রেটারি বা কোম্পানি ম্যানেজিং এজেন্ট। এরপরে যেটা আমরা বলছিলাম যে এরপরে অডিটরের হাতে যাওয়ার আগে এটাকে সিগনেচার করতে হয় ড্রাফটটা, এবং অবশ্যই সিগনেচার আমরা একটু আগে দেখে আসলাম যে বোর্ড অফ ডিরেক্টর এখানে সিগনেচার করে, এবং এরপরে অডিটরের হাতে আসলে চলে যায় অডিটের জন্য, এবং অডিটর অডিট করার পরে ফাইনালি অডিট হয়ে যাওয়ার পরে এটা এজিএম এ চলে যায়, এটা এজিএম এ তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এবং এখানে আসলে এজিএম এ যাওয়ার আগে দুইটা রিপোর্ট এখানে অ্যাড হয়ে যায়, একটা হচ্ছে অডিটরের রিপোর্ট যেটা অডিটর অডিট করার পরে দেয়, আর আরেকটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর তাদের রিপোর্ট এখানে অ্যাড হয়ে যায়। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সঙ্গে দুইটা রিপোর্ট অ্যাড হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে বেসিক স্টেপস। কয়টা স্টেপস আমরা দেখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্টেপস। এর মাধ্যমেই আসলে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট ফাইনালি এজিএম এ চলে যায়, সেখানে এটাকে ফাইনালি এটাকে প্রেজেন্ট করা হয়। সো এরপরে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কোম্পানির অডিট। তো কোম্পানির অডিট নিয়ে আমরা সেকশন 183-তে আমরা এটা নিয়ে আলোচনা দেখতে পাই, এবং এখানেই বলা আছে যে প্রত্যেক কোম্পানিকে আসলে অডিট করাইতে হবে, অডিট করা বাধ্যতামূলক বা স্ট্যাটিউটরি অডিট যেটাকে আমরা বলি, সেটা এখান থেকে আসছে। এবং এটা আসলে প্রত্যেকটা কোম্পানিকে কোয়ালিফাইড অডিটরের মাধ্যমে এটাকে করাতে হয়, এটা কম্পালসারি, এটা কোনো এটা আসলে কি বলবো, এটা করলেও হবে না করলে হবে এরকম কিছু না। সো এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোম্পানির অডিটর আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করব সেটা নিয়ে একটু আলোচনা করি। সেকশন 210 এখানে বলা আছে যে কোম্পানির অডিটর আসলে মেইনলি তিন মেইনলি আমরা তিন ভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট অডিটর, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট অডিটর, আর একটা হচ্ছে যে অডিটর আমরা যদি কখনো চেঞ্জ করতে চাই বা নতুন অডিটর আমরা নিয়োগ করতে চাই, সেদিক থেকে আমরা আলোচনা করতে পারি। তো প্রথমত আমরা ফার্স্ট অডিটর এটা নিয়ে একটু আলোচনা করি। কোম্পানির ফার্স্ট অডিটর কখন আসলে নিয়োগপ্রাপ্ত হয়? ফার্স্ট অডিটর কোম্পানির যারা ডিরেক্টর তারা ফার্স্ট অডিটরকে নিয়োগ দিবেন, এবং এটা অবশ্যই কোম্পানি রেজিস্ট্রেশন হওয়ার থেকে শুরু করে 1 মাসের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে কোম্পানির ডিরেক্টর প্রথম অডিটর নিয়োগ দিয়ে দিবেন। এবং কোম্পানির যখন একজন অডিটর নিয়োগপ্রাপ্ত হয় তার মেয়াদটা হয় পরবর্তী জেনারেল এজিএম পর্যন্ত তার মেয়াদটা হয়ে থাকে। আচ্ছা,
এখন এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে কোনো কারণে যদি বোর্ড অফ ডিরেক্টর ফেল হয়ে যায় কোম্পানির ফার্স্ট অডিটর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোম্পানির জেনারেল মিটিং ডেকে সেইখানে কোম্পানির ফার্স্ট অডিটর নিয়োগ দেওয়া যাবে। যদি কোনো কারণে অডিটর ব্যর্থ হয়ে যায় ফার্স্ট অডিটর নিয়োগ দিতে 30 দিনের মধ্যে, এজিএম কোম্পানির রেজিস্ট্রেশন হওয়ার 30 দিনের মধ্যে। আচ্ছা, নর্মালি ফার্স্ট অডিটর মোস্ট অফ দ্য কেসেস কোম্পানির ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন পাওয়ার পরেই সব মানে আসলে নিয়োগ দেওয়া হয়ে থাকে, এখানে তেমন কোনো ব্যত্যয় ঘটে না। তো কোম্পানির ফার্স্ট অডিটর নিয়ে আমরা দেখলাম যে এটা আসলে কোম্পানির রেজিস্ট্রেশনের 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা দিতে হয়, এবং এটা অ্যাপয়েন্টমেন্ট দেয় হচ্ছে কোম্পানির যারা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরের যারা মেম্বার তারা। তো এখন আমরা একটু যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট অডিটর। সো আমরা বুঝতেই পারতেছি যে সাবসিকুয়েন্ট অডিটরটা আসলে নিয়োগ হবে কোম্পানির এজিএম এ এসে, কারণ ফার্স্ট অডিটর তার মেয়াদ হচ্ছে এজিএম পর্যন্ত। সো এজিএম আসবে, এজিএম এ আসলেই তখন পরবর্তীতে ওই এজিএম এ আমরা সিদ্ধান্ত নিব যে এরপর থেকে কারা অডিটর হবে, সাবসিকুয়েন্ট অডিটর। সো এখানে আসলে সাবসিকুয়েন্ট অডিটর নিয়ে বা কোম্পানির কজুয়াল ভ্যাকেন্সি এসব নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে কি কি আলোচনা আছে আমরা একটু দেখি একটার পর একটা। সো এখানে বলছে যে if appointment of an auditor is not made at an annual meeting, the government may appoint the person to fill the vacancy। সেক্ষেত্রে যদি এজিএমে যে কখনো আসলে একজন অডিটর আমরা নিয়োগ দিতে না পারি সাবসিকুয়েন্ট অডিটর, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট করবে, এই ভ্যাকেন্সিটা গভর্নমেন্ট ফিল আপ করবে। এবং গভর্নমেন্টকে অবশ্যই এটা জানাইতে হবে কোম্পানিকে যে 7 দিনের মধ্যে যে আমরা এজিএম এ কোম্পানির অডিটর নিয়োগ দিতে পারি নাই, সেক্ষেত্রে এখন আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। এবং সেক্ষেত্রে যদি কেউ ফেইল হয়ে যায়, সেক্ষেত্রে যারা কোম্পানির প্রত্যেক অফিসার তাদের ফাইন হইতে পারে হুইচ মে এক্সটেন্ড টু 1000 টাকা, এবং সেটা সর্বোচ্চ 1000 টাকা। তো কোম্পানির সাবসিকুয়েন্ট অডিটর তো নিয়োগ দিবে এজিএম এ যদি নিয়োগ দিতে না পারে, সেক্ষেত্রে এই দায়িত্বটা চলে যাবে গভর্নমেন্টের উপরে, এবং কোম্পানিকে এটা জানাইতে হবে গভর্নমেন্টকে 7 দিনের মধ্যে যে আমরা আপনার অডিটর নিয়োগ দিতে পারি নাই, এখন আপনারা বা গভর্নমেন্ট আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেন। সো এটাকে 7 দিনের মধ্যে জানাইতে হবে, না জানাইলে একটা ফাইনের ব্যাপার আছে এখানে। আচ্ছা, এখন ক্যাজুয়াল ভ্যাকেন্সি যদি হয়ে যায়, ক্যাজুয়াল ভ্যাকেন্সি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে অডিটরের ডেথ হয়ে গেল, বা অডিটর ডিসকোয়ালিফাইড হয়ে গেল, বা অডিটর ইনসলভেন্সি হয়ে গেল, বা অডিটর রেজিগনেশন দিয়ে দিল। সো এই ক্যাজুয়াল ভ্যাকেন্সি এটা ফিল আপ করবে কে? কখনো যদি অডিটর মারা যায় তাহলে কিভাবে এটাকে ফিল আপ করবে? সো এটা ফিল আপ করার দায়িত্ব হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। বাট যদি কোনো কারণে অডিটর রেজিগনেশন দিয়ে দেয় যে অডিটর আমি অডিট করতে পারবো না, সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা ফুলফিল করতে হবে কোম্পানির মিটিং ডেকে, জেনারেল মিটিং ডেকে, তারপরেই সেই অডিটর সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করা যাবে। বাট অন্য সব ক্ষেত্রে কোম্পানির বোর্ড আসলে ভ্যাকেন্সিটা ফিল আপ করতে পারে। সেটা কি, কোম্পানির অডিটর যদি মারা যায় বা কোনো কারণে ইনসলভেন্ট হয়ে যায় বা ডিসকোয়ালিফাইড হয়ে যায়, সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা যদি হয়ে যায়, সেটা ফিল আপের দায়িত্ব চলে যাবে বোর্ড অফ ডিরেক্টরের কাছে। আচ্ছা, এখন যদি কখনো কারণে কোনো অডিটর মারা গেল মাঝখানে, সেখানে যখন নতুন কোনো অডিটরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার মেয়াদ হচ্ছে নেক্সট এজিএম পর্যন্ত। আচ্ছা, এখানে যদি কোনো অডিটরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার মেয়াদ শেষ হওয়ার আগেই স্পেশাল রেজুলেশন পাস করে তাকে সরানো সম্ভব, এটাও কোম্পানি আইনে বলে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কখনো কখনো আমার যদি মনে হয় যে আমরা এই এক্সিস্টিং অডিটরকে রাখতে চাচ্ছি না, নতুন অডিটর নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে রুলসটা হচ্ছে যে সেই ইন্টেনশনটা যে নতুন অডিটর আমরা নিতে চাচ্ছি, সেই মেম্বারটা সেই ইন্টেনশনটা জানাবে, এবং উইথ এ নেম দ্য পারসন অর ফার্ম সো নমিনেটেড ফর অ্যাপয়েন্টমেন্ট, তারা একটা নমিনেশনও দিতে পারে যে নতুন অডিটর হিসাবে এই ব্যক্তি বা এই ফার্মকে রাখা হোক। আচ্ছা, এখানে বলছে যে স্পেশাল নোটিশ দিয়ে আসলে এটাকে কমিউনিকেট করতে হবে, ইন অ্যানুয়াল জেনারেল মিটিং একটা নোটিশ দিতে হবে যে নতুন অডিটর নিয়োগ হচ্ছে, এবং এটার কপি অবশ্যই রিটার্নিং অডিটর বা যাকে চেঞ্জ করতে যাচ্ছি তাকে পাঠাইতে হবে যে আমরা আপনাকে আর অডিটর হিসেবে রাখতে যাচ্ছি না, নতুন অডিটর আমরা নিয়োগ দিতে চাচ্ছি। এরপরে কোম্পানির মেম্বারদেরকেও এটা আসলে নোটিশের মাধ্যমে জানাইতে হবে যে অডিটর চেঞ্জ করতে যাচ্ছি আমরা। এক্সিস্টিং অডিটরের যদি কোনো কথাবার্তা থাকে, সেটাও অবশ্যই এটাকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।
এরপরে হলো যে লিস্টেড কোম্পানি হইতে গেলে ইংলিশ এবং বাংলা নিউজ পেপারে এটা আসতে হবে, এটা এটা প্রেসের মাধ্যমে, এবং অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ন্যাশনাল ডেইলিস, অন্তত একবার অন্তত একটা জাতীয় পত্রিকায় এর বিজ্ঞাপনটা আসবে আমরা নতুন অডিটর নিয়োগ দিতে চাচ্ছি। আর যে বিষয়টা এখানে আছে বাকি, সেটা হচ্ছে রেমুনারেশন অফ অডিটর। অডিটরের রেমুনারেশন বোর্ড অফ ডিরেক্টর ফিক্স করবে, এবং এটা আসলে এই শেয়ার হোল্ডাররা রিভিউ করবে। এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে যে শেয়ার হোল্ডাররা রিভিউ করবে, কিন্তু রেমুনারেশনটা ফিক্স করবে বোর্ড অফ ডিরেক্টর। এখন যে বিষয়টি আমরা একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ অডিটর। অডিটরের কোয়ালিফিকেশন কি? সো এখানে প্রথমত যে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে সেকশন 212 সেটা হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বা কে অডিটর হইতে পারবে। সো এখানে বলা আছে যে অনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর এলিজিবল ফর বিং অ্যান অডিটর। একটা কোম্পানি অডিটর হইতে গেলে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হইতে হবে। কোম্পানি আইনে এটা স্পষ্টভাবে বলে দেওয়া আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টই কোম্পানির অডিটর হবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ অডিটর। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলেই যে অডিটর হইতে পারবো তা না, তারপরেও আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলে আমি এলিজিবল, বাট কোয়ালিফাইড না। সো কোয়ালিফাইড হইতে গেলে আরো কিছু রুলস এগুলো আমাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি কোম্পানির এইখানে যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট গুলো আমাকে মেনটেন করতে হবে। যদি আমি কোম্পানির অফিসার বা এমপ্লয়ি হই, তাহলে আমি যদিও কোয়ালিফাইড বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি আমার থাকতে পারে, কিন্তু আমি অডিটর হইতে পারবো না। এটা একটা আসলে কি বলতে পারি আমরা, এটা একটা কন্ডিশন যে কোম্পানির সঙ্গে কোনোভাবে, যেহেতু এটা অডিটর বলতে আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর বোঝাচ্ছি, কোনোভাবে কোম্পানির সঙ্গে লিঙ্ক যদি হয়ে যায় সেটা ইন্ডিপেন্ডেন্স আর থাকে না। তো সেই ইয়েগুলো এখানে দেখানো হচ্ছে যে যদি কোম্পানির অফিসার বা এমপ্লয়ি হই, তাহলে সেক্ষেত্রে আমি আর অডিটর হতে পারছি না, যদিও আমি হয়তো ইলিজিবল বা হয়তো আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ ডিগ্রি আছে। এ পার্সন হু ইজ এ পার্টনার হু ইজ এমপ্লয়মেন্ট অফ অ্যান অফিসার or এমপ্লয়ি অফ দ্য কোম্পানি। যদি কোম্পানির কোনো অফিসার বা কোম্পানি এমপ্লয়িরা আন্ডারে কোম্পানি কোনো অফিসার বা কোম্পানি এমপ্লয়ি তার যদি পার্টনার হয় কেউ, এবং সেই পার্টনার বা সেই ব্যক্তি যে কিনা কোম্পানির অফিসারের বা কোম্পানির এমপ্লয়ির পার্টনার, সে যদি কোম্পানির অডিটর হতে চায় তাহলে সে অডিটর হতে পারবে না। আরেকটা এখানে বাধা আছে, সেটা হচ্ছে যে যদি কোম্পানির কাছে যদি কেউ 1,000 টাকা, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাট কোম্পানির কাছে আমি ঋণ নিয়েছি বা দায়বদ্ধ কোনোভাবে 1,000 টাকা বেশি, তাহলে সেক্ষেত্রে আমি ওই কোম্পানির অডিটর হইতে পারবো না। অথবা এমন কোনো ব্যক্তি হু হ্যাজ গিভেন গ্যারান্টি অর প্রোভাইডেড অ্যানি সিকিউরিটি, যদি গ্যারান্টি দেয় ঋণের ক্ষেত্রে থার্ড পার্সনের কাছে 1,000 টাকা বা তার বেশি, অ্যামাউন্ট এক্সিডিং, সরি 1,000 টাকার বেশি, আসলে 1,000 টাকা না, 1,000 টাকার বেশি ঋণের জন্য যদি আমি কোনো থার্ড পার্টিকে গ্যারান্টি দিই কোম্পানির কাছে, যে ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্যারান্টর যদি হয়, তাহলে সেক্ষেত্রেও আমি কোম্পানির অডিটর হইতে পারবো না। আর আরো কিছু পয়েন্ট আছে এখানে, যে পার্সন হু ইজ এ ডিরেক্টর অর মেম্বার অফ এ প্রাইভেট কোম্পানি অর পার্টনার অফ এ ফার্ম হুইচ ইজ ম্যানেজিং এজেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসাবে যদি কাজ করে কোনো ফার্ম, সেটার পার্টনার কোম্পানির অডিটর হইতে পারবে না। অথবা ওই কোনো ডিরেক্টর যদি 5% শেয়ার অফ দ্য কোম্পানি এঙ্গেজড অ্যাজ এ ম্যানেজিং এজেন্ট অফ দ্য কোম্পানি, যে কোম্পানি অডিট করতে যাওয়া হচ্ছে সেই কোম্পানির যদি 5%, যে কোম্পানি অডিট করতে যাওয়া হচ্ছে সেই কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসাবে যে আরেকটা কোম্পানি কাজ করে, এবং সেটার ডিরেক্টর যদি সেই কোম্পানির 5% বা তার চেয়ে বেশি শেয়ার হোল্ড করে, তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি কোম্পানির অডিটর হইতে পারবে না। এরপরে কোম্পানির অডিটরের কিছু পাওয়ার নিয়ে আলোচনা করা আছে। তো এটাতে যাওয়ার আগে আমরা আরো কিছু পয়েন্ট এখানে আলোচনা করতে পারি, অডিটরের কোয়ালিফিকেশন এন্ড ডিসকোয়ালিফিকেশন। আমরা একটু আগে দেখলাম যে অডিটর যদি সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাহলে সে এলিজিবল ফর অডিটিং, বাট আমাদের সে দেশে আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা একজন সিএ ফার্ম, সরি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ কোয়ালিফাইড ব্যক্তি মেম্বার হইতে পারে, বাট অডিটর হইতে গেলে, কোম্পানি অডিট করতে গেলে তাকে অবশ্যই সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এটা আইসিএবি থেকে নিতে হবে, আদারওয়াইজ সে কোম্পানি অডিট করতে পারবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসলে মেইনলি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে নর্মাল মেম্বার বা তার সার্টিফিকেট অফ প্র্যাকটিস, যেটা সার্টিফিকেট অফ প্র্যাকটিস সেটা হোল্ড করে না, আর আরেকটা হচ্ছে যে হোল্ড করে। হ্যাঁ, তো যে সার্টিফিকেট অফ প্র্যাকটিস হোল্ড করে না সে মেম্বার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে এলিজিবল বাট সে কোয়ালিফাইড না অডিটর হওয়ার জন্য। সো অডিটর হওয়ার জন্য কোয়ালিফাইড হইতে গেলে তাকে অবশ্যই সার্টিফিকেট অফ প্র্যাকটিস থাকতে হবে, আদারওয়াইজ সে অডিটর হইতে পারবে না।
তো এখানে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, যে ধরে নেন যে একটা ফার্ম, সেই ফার্মের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, একজন ইঞ্জিনিয়ার আছেন, একজন মনে করেন যে ডক্টর থাকতে পারে, একজন এমবিএ গ্রাজুয়েট আছেন, এমবিএ কমপ্লিটেড। এইরকম বিভিন্ন প্রফেশনাল নিয়ে একটা ফার্ম গঠিত। সেই ফার্মটা কি কোনো কোম্পানি অডিট করতে পারবে কি পারবে না? সো আপনারা কি মনে করেন, অডিটর হইতে পারবে যদি এরকম কোনো ফার্ম হয়ে থাকে, যে ফার্মটার মধ্যে বিভিন্ন ধরনের প্রফেশনালস আছে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, আরো অন্যান্য ইঞ্জিনিয়ার আছেন, তারপরে এমবিএ গ্রাজুয়েট আছেন, আহ, আরো ভ্যালুয়ার হইতে পারে। সো বিভিন্ন প্রফেশনালস আছে, বিভিন্ন প্রফেশনাল থাকার সত্ত্বেও তারা চার্টার্ড অ্যাকাউন্ট, একটা কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তারপরেও তারা অডিট, ওই ফার্মটা অডিটর হিসাবে নিয়োগ পেতে পারবে না। কারণটা হচ্ছে যে একটা ফার্মকে যখন অডিটর হিসাবে নিয়োগ দিতে আমরা চাবো, তখন দেখতে হবে যে ফার্মের যারা পার্টনার সবাইকে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে এবং সার্টিফিকেট অফ প্র্যাকটিস থাকতে হবে। তাছাড়া সেই ফার্মের নামে কোম্পানি আসলে অডিটর নিয়োগ, ওই ফার্মকে অডিটর নিয়োগ দিতে পারবে না। কোনো ব্যক্তি যদি অডিটর নিয়োগ হিসেবে কাজ করতে চায় এবং তার যদি সার্টিফিকেট অফ প্র্যাকটিস থাকে এবং সে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি হিসাবে সে এটাকে অডিট করার ক্ষমতা তার থাকবে এবং সে অডিট করতে পারবে ব্যক্তি হিসাবে সাইন করতে পারবে অডিট রিপোর্টে। বাট প্রতিষ্ঠান হিসেবে সাইন করতে গেলে সেই প্রতিষ্ঠানের সব পার্টনারকে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে এবং তার সার্টিফিকেট অফ প্র্যাকটিস এটাও থাকতে হবে তাদের। সো এগুলা হচ্ছে এটা ছিল আমাদের এখানকার পয়েন্ট। এখানে সেকশন 213 এ কিছু পাওয়ার দেওয়া আছে অডিটরকে, যে তারা বুকস অফ অ্যাকাউন্ট এগুলা যে কোনো সময় অল টাইম অ্যাক্সেস করতে পারে, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। যেটা ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে বোর্ড অফ ডিরেক্টর ইন্সপেক্ট করতে পারবে অনলি ইন বিজনেস আওয়ার, বাট অডিটরের ক্ষেত্রে এই পাওয়ারটা দেওয়া আছে, তারা যে কোনো সময় এটাকে ইন্সপেক্ট করতে পারে। তো এখানে আরো কিছু অডিটরের রেসপন্সিবিলিটির কথা আলোচনা করা আছে, সেটা আমরা যদি আমরা দেখে নিই, আমরা এটা বুঝতে পারবো যে কোম্পানির কিছু কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে, যেমন ট্রানজেকশন কোম্পানির বুকস অফ এন্ট্রিতে শুধু আছে না বাস্তবে আছে এটা দেখা। তারপর ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে সেটার ইনভেস্টমেন্টটার আসলে কম প্রাইসে কারো কাছে সেল করা হয়েছে নাকি, লোন অ্যাডভান্স দিলে কোম্পানি সেটাকে দিয়ে লোন দিয়ে সেটাকে ডিপোজিট হিসাবে দেখাচ্ছে নাকি, ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন বিষয় অডিটরের দায়িত্ব বা পাওয়ারের মধ্যে এখানে আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে ফাইনালি তো অডিটর অডিট করবে, করার পরে রিপোর্টটা, অডিট রিপোর্ট এটা সাবমিট করে দিবে এবং অডিট রিপোর্ট যাওয়ার পরেই এটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সম্পর্কে অডিটরের একটা অপিনিয়ন থাকবে এবং সেখানে কিছু বিষয় এখানে আছে যেটা আমরা দেখে নিব। এবং ফাইনালি এই অডিট রিপোর্ট যাওয়ার পরে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এটা এজিএম রিপ্রেজেন্ট করার জন্য রেডি হয়ে যাবে এবং আলটিমেটলি এটাকে এজিএম এ তখন রিপ্রেজেন্ট করা হবে। তো এই ছিল আমাদের আসলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট, কোম্পানির অডিট নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি এটা আমাদের জন্য অনেক সহায়ক হবে ভবিষ্যতে এই বিষয়ে আরো আমরা পড়াশোনা করে আরো এই বিষয়ে গভীর নলেজ আমরা অ্যাকোয়ার করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।